এই কি করছো? এই সরো। এই তুমি প্রেগনেন্ট কিভাবে হইছো? হ্যাঁ বলো আমাকে। কিভাবে হয়েছে মানে? কিভাবে হইছো মানে তুমি বুঝতে পারতেছো না? ডক্টর একদম স্পষ্ট করে বলছিল যে তুমি কোনোদিন মা হইতে পারবে না। তাহলে তাহলে এটা কিভাবে সম্ভব? আলিফ কে ও? অবন্তী, ও হচ্ছে আমার এক্স ওয়াইফ। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করছিলাম। তাহলে তুমি ওর সাথে কেন কথা বলছো? চলো এখান থেকে। আরে বাবা, ওর সাথে কথা বলার রুচি তো আমারও নাই, কিন্তু আমি ওকে এইটা প্রশ্ন করার জন্য আসছিলাম যে ও প্রেগনেন্ট কিভাবে হলো। আসলে ডক্টর বলছিল যে ও কোনোদিন মাই হইতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? মানে আমি এটা বুঝতেই পারতেছি না। সিরিয়াসলি বলতেছি, এই জন্যই আমি ওকে ডিভোর্স দিয়েছিলাম, কিন্তু এখন দেখতেছি ও প্রেগনেন্ট। এই একদম চুপ করো, আর বাজে কথা বলো না। এখন তোমাকে আমি সত্যিটা বলছি, তখন কি হয়েছিল। সত্যটা কি? সত্যিটা হচ্ছে এটা, ডাক্তারের রিপোর্ট এটাই ছিল যে ও কখনো বাবা হতে পারবে না, কিন্তু আমি মা হতে পারবো। তখন আমি রিপোর্টটা চেঞ্জ করে দেই, কারণ আমি চাইনি ওর উপর কোনো দোষ আসুক। সব দোষ আমি আমার ঘাড়ের উপর নিয়ে নিয়েছিলাম। কারণ কি জানো, তুমি সমাজে 4-5 জন লোকের সাথে চলো, আমি চাই না সমাজের চোখে তুমি ছোট হয়ে যাও। তাই সব দোষ আমি আমার উপর নিয়ে নিয়েছিলাম। কিন্তু তুমি কি করলে, আমার সেই কষ্টের মুহূর্তে তুমি আমার পাশে না দাঁড়িয়ে তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে। এই একদম ফালতু কথা বলবে না, কোনো রকম ফালতু কথা বলবে না। তুমি কি বলতেছো? তুমি আমি বাবা হইতে পারবো না? আমি যদি বাবা হইতে না পারি তাহলে আমার আমার ওয়াইফ প্রেগনেন্ট কিভাবে হলো? হ্যাঁ কিভাবে হইছে? সেটা তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো যে তোমার ওয়াইফের পেটে কার বাচ্চা, কারণ এটা তো শিওর তুমি কখনো বাবা হতে পারবে না। অবন্তী, আমাকে একদম সত্যি করে বলবে, তোমার গর্ভে এটা কোন শয়তানের বাচ্চা? একদম সত্যি বলবে। আলিফ বিশ্বাস করো, এই বাচ্চাটা তোমার আর আমার। বিশ্বাস করবো মানে? কিভাবে বিশ্বাস করব? তুমি নিজের কানে শুনছো, স্পষ্ট ভাষায় ও বলছে যে আমি কখনো বাবা হইতে পারবো না। আর আমি ওকে ডিভোর্স করছিলাম এই কারণে যে ও কোনোদিন মা হতে পারবে না। ও যখন এখন আমার সামনে প্রেগনেন্ট অবস্থায় দাঁড়ায় আছে, তার মানে ও মা হইতে পারছে। সমস্যাটা আমার মধ্যে। তাহলে তুমি প্রেগনেন্ট কিভাবে হলে? হ্যাঁ আলিফ তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি তোমার এক্স ওয়াইফের কথা শুনে আমাদের সম্পর্কটা নষ্ট করো না প্লিজ। এই চুপ কর, একদম চুপ কর। আলগা পিরিত আমাকে একদম দেখাইতে আসবি না। নাটক শুরু হয়েছে তাই না? ছি 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 ছি, আমার সাথে সংসার করে অন্য কোন পুরুষের সাথে গিয়ে নোংরামি করে এই শয়তানের বাচ্চাটাকে নিজের গর্ভে ধারণ করছিস? কি ভাবছিস আমি এগুলো কোনোদিন জানতে পারবো না? এত কিছু জানার পরেও আমি তোর চেহারাটা আর কোনোদিন দেখতে চাই না। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। আমার বাড়ির আশেপাশেও তুই যাবি না। যেই মানুষটার সন্তান তোর গর্ভে নিয়ে ঘুরতেছিস না, এই মানুষটার কাছে চলে যা। আলিফ এই একদম চুপ, বলছি না কোনো রকম ভনিতা করবি না, আলগা পিরিত দেখাবি না। যা আমার চোখের সামনে থেকে। এক্সকিউজ মি। তুমি তুমি এখানে কি করছো? আমি শুনলাম তুমি নাকি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, এটা কি সত্যি? আমি না বুঝতে পারতেছি না এইগুলোর সাথে তোমার কি সম্পর্ক। দেখো, তুমি নিজের কাজ করো আর আমাকে আমার মতো থাকতে দাও। প্লিজ যাও এখান থেকে, যাও। আমি তো নিজের কাজটাই করতে আসছি। হোয়াট? এইসব কি? তার মানে তুমি প্রেগনেন্ট না? তুমি না সেদিন আমাকে বললে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না? তুমি আমার রিপোর্টে তোমার নামটা চেঞ্জ করে দিচ্ছ, তাহলে এইসব নাটকের মানে কি? মিথ্যে বলেছি আমি, কারণ আমি চেয়েছিলাম যে কষ্টটা তুমি আমাকে দিয়েছো এই কষ্টটা তুমিও পাও। তুমি তো আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, আর আমি চেয়েছিলাম তোমার যে ওয়াইফ, তোমার ওয়াইফকে তুমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আর এটা আমার নাটক ছিল। আমি প্ল্যান করেছিলাম যে কষ্টটা আমাকে তুমি দিয়েছো না, সেই কষ্টটা তুমিও পাও। তুমি একা থাকো, তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে যাক, আর সবসময় তুমি কষ্টের মধ্যে থাকো। কিন্তু দেখো, এটাই আমার স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন ভেঙে গেছে। অবন্তী, তুমি এইখানে? হ্যাঁ আমি। তুমি যখন থেকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলে তখন থেকে আমি তোমাকে ফলো করেছি, কারণ আমার মনে হয়েছে তুমি কোনো ভুলের মধ্যে আছো। এই মেয়েটা তোমাকে মিথ্যা বলেছে, কিন্তু তুমি ওর কথাই শুনেছো, আমার কথা বিশ্বাস করনি। অবন্তী, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি ভুল করে ফেলছি। আমি ওর কথায় তোমাকে অবিশ্বাস করে অনেক বড় অন্যায় করছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। অবন্তী,
তুমি আমার কথাটা বিশ্বাস করো, এই ছেলেটা তোমাকে মিথ্যে বলছে, কারণ আমি কখনো মা হতে পারবো না। আর নিজের স্বার্থে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুমি ওর কোনো কথাই বিশ্বাস করো না। ও তো বাজে একটা ছেলে, ধান্দাবাজ। দেখবে একদিন তোমাকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই একদম চুপ, একদম চুপ। আর একটাও ফালতু কথা বলবি না। তুই কি ভাবছিস তুই অন্যায় করে যাবি আর উপরে একজন আছে সেটা আজীবন সহ্য করে যাবে? আজকে আমি সত্যি কথা বলতেছি, আমি তোকে কেন ছেড়ে দিছিলাম। তুই মা হতে পারবি না, এটা শুধুমাত্র একটা নাটক ছিল। এই ইস্যুটা আমি নিজে ক্রিয়েট করছি। আসলে সত্য ঘটনাটা হচ্ছে আমার সাথে সংসার করা অবস্থায় তুই অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলি, যেটা আমি জেনে গেছিলাম। এই জন্য আমি মিথ্যা নাটক সাজিয়ে তোকে বের করে দিচ্ছি, যেন মানুষ তোর দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে তুই একটা খারাপ মেয়ে। আমি তোর সম্মানের দিকে তাকাইছি, কিন্তু তুই আমার সম্মানের দিকে তাকাসনি। যাই হোক, তোর মতো একটা মানুষের সাথে কথা বলার মতো এতটুকু রুচিও আমার মধ্যে নাই। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে। আমি যে অন্যায়টা করছি আমার ওয়াইফের সাথে, সেটার জন্য আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিব। প্রয়োজনে আমি ওর পায়ে পর্যন্ত পড়বো। তারপরেও তোর মতো মেয়ের চেহারাটা আমি আর দেখতে চাচ্ছি না। চলে যায় এখান থেকে, যাও। তোমার মতো মেয়েদের সমস্যা কি জানো? তোমাদের মতো মেয়েরা না নিজেরা সুখে থাকতে পারে, না অন্য কারোর সুখ সহ্য করতে পারে। এখনো সময় আছে, শুধরে নাও নিজেকে, ভালো হয়ে যাও। নয়তো এমন সমস্যায় পড়বে একদিন যে সমস্যা থেকে কখনো ফিরে আসতে পারবে না। চলো বন্ধু, চলো। এই বুয়া, আলিফ সাহেবের বাসা কোনটা দেখিয়ে দে তো। আপনি একটা মানুষকে ঠিকভাবে চিনেন না, জানেন না, হুট করে এসে এইসব কি বলছেন? আর কাজের বুয়া মানে? আর তুই তো গাড়ি করে কাকে বলছেন আপনি? আচ্ছা, এগুলো কোন ধরনের বাজে অভ্যেস? ও মাই গড, দেখছেন ম্যাম, একটা কাজের বুয়াকে নাকি আমাদের ইজ্জত দিয়ে কথা বলতে হবে? হাউ ফানি। সেটাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন বল আলিফ স্যারের বাসা কোনটা? বলবো না। এই, মনে হচ্ছে না তুই একটু বেশি বেশি বাড়াবাড়ি করছিস? ভালোই ভালোই তোকে বলছি আলিফ স্যারের বাসা কোনটা বল, নাহলে কিন্তু তোর খবর আছে। আমি তো একবার বলেছি যে আমি বলবো না, আমি বলবো না। এই কাজের মেয়ে, তুই জানিস আমরা কে? আমরা কোন কোম্পানিতে জব করি? তোর মতো কাজের মেয়ে মাসে 10টা কিনতে পারবো আমরা, আর তুই আবার বড় বড় কথা বলছিস। ও আচ্ছা, আপনারা অনেক বড় কোম্পানিতে জব করেন তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও শুনি আপনারা কত বড় কোম্পানিতে জব করেন। ম্যাডাম, এই কাজের বুয়াকে আমাদের কোম্পানির পরিচয়টা দিয়েই দেই, আমরা বলেই দেই আমরা কোন কোম্পানিতে জব করি। এই শোন, আমরা ব্রোবক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জব করি, বুঝতে পেরেছিস? ও আচ্ছা, তাই না? আমি তো এই কোম্পানিটাকে চিনি। দেখেছেন ম্যাডাম, এই বুয়া নাকি আমাদের কোম্পানিকে চিনে। বাহ বাহ বাবা, বেশ ভালোই তো হলো। তাহলে যা, এবার আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, যা। কিন্তু একটা কন্ডিশন আছে। আপনারা যে এতক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, এর জন্য আমার সামনে এসে হাত জোর করে ক্ষমা চেতে। কি? তোর মতো গরিব ছোট লোক ফকিন্নি মেয়ের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে? এই হাতটা দেখেছিস? থাপ্পড় দিয়ে তোর কল আমি ফাটিয়ে দিব। তোর কানের নিচে একটা থাপ্পড় দিবে, এমন থাপ্পড় দিব তুই বাপ দাদার নাম পর্যন্ত ভুলে যাবি। আর আমাদের বস যদি জানতে পারে তুই আমাদের সাথে এই ধরনের ব্যবহার করেছিস, তাহলে বস তোকে ঘর ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বের করে দিবে। আচ্ছা, আপনাদের স্যার জানতে পারলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে? ঠিক আছে, আপনার স্যারকে তাহলে আমি ডাকি, দেখি কাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা, তাহলে তুই আমাদের বসকেও চিনিস? ডাক তাহলে তাকে। আলিফ, আলিফ, একটু বাইরে আসো তো, দেখো তোমার সাথে কারা যেন দেখা করতে আসছে। কি ব্যাপার, দেখেছো? স্যার, এটা কি আপনার বাড়ি স্যার? মানে এই বাড়িতেই কি থাকেন? এটা আমার বাড়ি না, এটা আমার নতুন প্লট। এটার পেছনে আমার বাড়ি। স্যার দেখুন না, আপনি কি ধরনের কাজের বুয়া রেখেছেন? মানে বাসায় গেস্ট বা কোনো লোকজন এলে তার সাথে কি ব্যবহার করতে হয় এই বুয়া সেটা জানেই না। এক্সকিউজ মি, আপনারা কাকে বাড়ির কাজের লোক বলতেছেন? ডু ইউ নো সে কে? উনি আমার ওয়াইফ। স্যার কি বলছেন? উনি আপনার ওয়াইফ? কিন্তু উনি তো ঝাড়ু দিচ্ছেন। হ্যাঁ, ঝাড়ু দিচ্ছিলেন। বিকজ অফ আজকে আমাদের বাড়ির কোনো মেয়েডই আসে নাই। যেদিন যেদিন আমাদের বাড়িতে কোনো মেড না আসে, বাড়ির প্রত্যেকটা কাজ ও একা নিজ হাতে সামলায়। বাই দ্য ওয়ে, সামহাও তোমরা আমার ওয়াইফের সাথে কোনো বেয়াদবি করো নাই তো? না স্যার, বেয়াদবি মানে আমরা ভেবেছিলাম উনি কাজের বুয়া। সোনিয়া, কি হয়েছে বলো তো? তেমন কিছু না, এই যে উনি আসছে, এসে আমাকে তুই তুকারি করে আমার সাথে কথা বলছে, আমাকে কাজের মেয়ে বলছে, আবার এটাও বলছে
আমার কানের নিচে নাকি থাপ্পড় দিবে, আর সেটা তুমি জানতে পারলে নাকি আমাকে বাড়ি থেকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। হাউ ডেয়ার ইউ! আপনাদের সাহস কিভাবে হয় আমার ওয়াইফের সাথে বেয়াদবি করার? স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার, আর হবে না স্যার। বাস, একদম চুপ। আর একটাও ফালতু কথা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি সোনিয়া, ব্যাপারটা হয়েছে কি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ওনাদের সাথে, এই জন্য আমি বলছিলাম আমার বাড়িতে চলে আসতে, সেটাই করছে। কিন্তু আসার পরে তোমার সাথে যে এরকম বেয়াদবি করবে সেটা আমি ঘুণাক্ষরেও টের পাই নাই। এই, এরকম বিহেভ কেন? হ্যাঁ, কেন এমন বিহেভ করছেন আমার ওয়াইফের সাথে? আমার ওয়াইফের সাথে এরকম বেয়াদবি করার আগে আপনাদের বুকটা একটাবারও কেঁপে উঠলো না যে কার সাথে এরকম বেয়াদবি করতেছি? ও, আই এম সরি। অ্যাকচুয়ালি আপনারা তো জানতেনই না যে উনি আমার ওয়াইফ, কারণ ওনার পোশাক আশাক দেখে আপনারা ওনাকে বিচার করছেন। হ্যাঁ, আমার ওয়াইফ এরকম পোশাক পরতে কমফোর্ট, দ্যাটস ওয়াই এরকম পোশাক পরছে। আর সব থেকে বড় কথা, বাড়ির কাজ যখন মানুষ করে তখন তারা একটু কমফোর্ট কাপড় চোপড়ই পরে, সে সেটাই করছে। এই জন্য তাকে আপনারা কি ভাবছেন? কাজের লোক। ওকে ফাইন, আমি ধরে নিলাম সে আমার বাড়ির কাজের লোক, সে আমার কোনো ওয়াইফ না। তার মানে এই যে তার সাথে খারাপ আচরণ করবেন? হ্যাঁ, এটা কোন ধরনের শিক্ষা? বাড়ির কাজের লোক হোক, বাড়ির দারোয়ান হোক, বাড়ির পিয়ন হোক, বাড়ির যত নিম্ন কর্মচারী হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করে, এটা কোন ধরনের শিক্ষা? প্রত্যেকটা মানুষের সম্মান পাওয়ার যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার যথেষ্ট অধিকারও আছে। আর আপনারা কি করলেন? তার সাথে খারাপ আচরণ করলেন। না, আপনাদের বিহেভ দেখে আমার বোঝা হয়ে গেছে আপনারা আমার কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করেন। এইরকম এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আপনাদের দুজনকে আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে ফায়ার করতেছি। ইউ বোথ আর ফায়ার্ড, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। স্যার, বলছি তো স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, উই আর এক্সট্রিমলি সরি, আমাদের মাফ করে দেন। জি স্যার, আমাদেরকে মাফ করে দিন, আমরা আসলে বুঝতে পারিনি। ইটস ওকে আলিফ, ওনারা না হয় না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে, তুমি বাদ দাও, ওনাদেরকে ক্ষমা করে দাও। আর শুনুন, আপনাদেরকে একটা কথা বলছি, নেক্সট টাইম কারো সম্পর্কে কোনো কিছু না জেনে কখনো এই ধরনের আচরণ করবেন না। জি ম্যাম, আসলে আমি বুঝতে পেরেছি মানুষের বাইরেটা দেখে কখনো তার ভেতরেরটা জাজ করা উচিত না। হ্যাঁ, আমরা দুজন রিয়েলাইজ করেছি যে আমরা একটা ভুল করে ফেলেছি, এরপর থেকে আমরা আর এমন করব না। প্লিজ আমাদের দুজনকে আপনি ক্ষমা করে দিবেন। সেই সুযোগ আপনাদেরকে দ্বিতীয়বার আমি দিলে তো করবেন নাকি? বললাম তো, ইউ বোথ আর ফায়ার্ড। এখান থেকে চলে যান। স্যার, কি বলছেন স্যার? আমাদের দুজনকে আপনাদের অফিস থেকে বের করে দিবেন মানে? স্যার, আমি তো এখানে ম্যানেজিং পোস্টে আছি, আর তিনিও ডেপুটি ম্যানেজার। স্যার, কিভাবে পসিবল স্যার? সো হোয়াট? হ্যাঁ, সো হোয়াট? কি হয়েছে তাতে? আপনাদের মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই। বলছি তো, প্রয়োজনে আমি নতুন এমপ্লয়ি অ্যাপয়েন্ট করব, যারা অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানে। আপনাদের মতো মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই। বলছি না এখান থেকে চলে যেতে? গেট আউট! আরে আরে কি আপনি? আরে কি করছেন? আরে আলিফ, আলিফ কোথায় তুমি? আলিফ কোথায় তুমি? এখানে আসো। আরে আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। দেখছো, আজকের আকাশটা অনেক সুন্দর, একদম তোমার মতো। আলিফ, আলিফ দেখছো, কানারে দেখছো আবার পড়ছে। মানে ওরে আমি বিয়ে করছিলাম কেন? আমার জীবনটা আলোকিত করার জন্য। ওর জীবনের সবই তো অন্ধকার, আলোকিত করবে কি? চলো ওটার উড়াই, আসো। আলিফ, এই যে আমি। কি হয়েছে? ওঠো। আলিফ আমার না ভালো লাগছে না, আমি বাসায় যাব। ঠিক আছে, চলো। আলিফ, তুমি কি এখানে আছো? হ্যাঁ আছি তো, একদম তোমার কাছে আছি। আচ্ছা আলিফ, আমরা ছাড়া কি এই রুমে আরো কেউ আছে? না, কে থাকবে বলো? আমরা ছাড়া বাইরের কে থাকবে? কেউ নাই। আমরা শুধু আমরা, তুমি আমি তুমি, শুধু আমরা। আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি এখানেই বসো, এখান থেকে কিন্তু উঠবে না, কেমন? ঠিক আছে। যাক, ও
অবশেষে একটু সময় পেয়েছি। বাহ, কত সুন্দর দৃশ্য। সোনিয়া, ওই তুমি ভিতরে কেমনে আসছো? মানে কি আমাকে দেখে চমকে গেলে? তাহলে আমার চোখের আড়ালে এসবই চলছে? আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম আমরা দুজন ছাড়া বাসায় আর কে আছে, তুমি আমাকে কি বললে? বাসায় আর কেউ নেই, তুমি আর আমি। তাহলে এই যে এই মেয়েটা কোথা থেকে আসলো? ও ও হচ্ছে আমার বন্ধু। কিন্তু তুমি আগে এটা বলো তো, তুমি চোখে কেমনে দেখতেছো? হ্যাঁ সেটাই, আমি চোখে দেখতে পাই না, আমি তো অন্ধ। আমি অন্ধ ছিলাম। আমি যখন ছাদে ছিলাম না, তখন একটা লোক এসে আমার চোখে স্প্রে করে। আমি ভেবেছিলাম যে আমাকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করতেছে। তখন আমি চিৎকার করতেছিলাম আর তোমাকে ডাকতেছিলাম। কিছুক্ষণ পর আমি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম আর সবার আগে আমি তোমার দিকে তাকিয়েছিলাম। কিন্তু তোমার দিকে তাকিয়ে আমি কি দেখলাম? তুমি এই মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করছো। আচ্ছা, এখন তুমি বলছো এই মেয়েটা তোমার বন্ধু। বন্ধুর সাথে কেউ এত ক্লোজ ভাবে ফষ্টি নষ্টি করতে পারে? হয়েছে কি সোনিয়া, আমি অন্যায় করে ফেলছি, মানে আমি ভুল করে ফেলছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবোই না। মানে বাড়িতে আনা তো অনেক দূরের কথা, আমি জীবনে কোনোদিন চোখ তুলেও তাকাবো না। আমি তোমার প্রমিস করতেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। চুপ করো। এতদিন আমি অন্ধ ছিলাম, তুমি আমার অন্ধতার সুযোগ নিয়ে বাড়িতে অনেক মেয়ে নিয়ে আসছো। কি জানি কত মেয়ে নিয়ে আসছো, আর এখন তো আমি হাতে নাতে দেখলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শোনো, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার সাথে আমি আর কোনো কথাই বলতে চাই না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, বের হও, বের হও। স্যার, স্যার আপনি এটা কি করতেছেন? আপনি আমার রিকশার টায়ার গান পাঞ্চার করতেছেন। এই তুই কি অন্ধ? তুই কি দেখতে পাচ্ছিস না তুই রিক্সাটা নো পার্কিং জোনে রেখেছিস? তো রিক্সা পাংচার করবো না তো কি করবো? স্যার, আমি ভালো করে দেখে এই জায়গায় রিকশাটা রাখছিলাম। এই জায়গায় তো কোনো জায়গায় লেখা নাই যে নো পার্কিং। আমি তো 2 মিনিট রিকশাটা রাইখা আমার বাচ্চা লেগে দুধ আনতে গেছিলাম। এসব কথা আমি জানি না। তুই এইভাবে রোডের ধারে নো পার্কিং জোনে রিক্সা রাখতে পারিস না। আমি তোকে কোর্টে চালান করব, তো রিক্সাও বাজেয়াপ্ত করবো, বুঝেছিস? স্যার, আপনি কিভাবে চালান করবেন? আমার কাছে তো এই রিকশা চালানোর সব ধরনের কাগজপত্র আছে। বুঝেছি, তুই এইভাবে মানবি না। আমি তো রিক্সা নিয়ে যাচ্ছি, এই রিক্সা তুই কোর্টে গেলে পাবি। স্যার, আপনি আমার লগে এমনটা কেন করতেছেন? স্যার, আপনি এমনটা করবেন না। আমি তো গরিব মানুষ, আর এই রিক্সাটা চালাই আমি দিনে 2 বেলা 2 মুঠো খাইতে পারি আর আমার বাচ্চার দুধের ব্যবস্থা করতে পারি। স্যার, আপনি দয়া করে আমার লগে এমনটা করবেন না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার, এই যে পুলিশ স্যার আমার লগে কেমন জোর জবরদস্তি করতেছে, কইতাছে যে চালান কাইটা দিব আর আমার রিক্সা কোর্টে নিয়ে যাইব। কিন্তু এই জায়গায় তো কোনো জায়গায় নো পার্কিং লেখা নাই। তাই তো, এটা তো কোনো নো পার্কিং জোন না। আপনি তাহলে কিসের চালান কাটতেছেন? এক্সকিউজ মি, তুই এই ঝামেলায় না জড়ালে তোর জন্য বেটার। যা যা এখান থেকে যা। আচ্ছা, আমার জন্য কি ভালো হবে আর কি ভালো হবে না সেটা না ভেবে আপনি এক কাজ করুন, নিজের ভালোটা চিন্তা করুন। হাতে যে ইট আর তার কাটা রাখছেন এটা ফেলে দেন, আপনার জন্য ভালো হবে। তুই তুই আমাকে ধমকাচ্ছিস? একজন পুলিশকে ধমকাচ্ছিস তুই? আমি আপনাকে কোনো থ্রেট দিচ্ছি না, তবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনাকে ছোট্ট একটা সাজেশন দিচ্ছি। এক কাজ করুন, এগুলো ফেলে দিন, নয়তো আপনার চাকরিটাও যেতে পারে। মানে ঊর্ধ্বতন কর্মকর্তা মানে? আপনি আপনি কি স্যার? আমি এই এরিয়ার নিউ ডিসি। স্যার স্যার স্যার, আপনি যে এলাকার ডিসি, আপনি তো কখনো আমারে বলেন নাই। আপনি তো সবসময় আমার রিক্সায় চলাফেরা করেন। হ্যাঁ, আমি হয়তো বলতে পারতাম, কিন্তু সেদিন যখন আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, তারপর যখন আমি তোমার রিক্সায় উঠলাম তখন রিক্সা যাবে? হ্যাঁ স্যার, যামু। কি ব্যাপার, তোমার কোলে এটা কি বাচ্চা না? হ, এটা আমার বাচ্চা। মানে কি, তুমি বাচ্চা কোলে নিয়ে রিক্সা চালাচ্ছ কেন? কি আর করবো, এটা ছাড়া তো আর কোনো উপায়ও নাই। বাচ্চার বাবা সবসময় নেশা করে, নেশা করে বাড়িতে আমার মারধর করে। ঘরের সংসারে 1 টাকাও দেয় না। সংসার কেমনে চালামো, কেমনে কি করবো, কোনো খোঁজ খবরই রাখে না। সবসময় তো আমিই মাইর খাইতাম। যখন আমার বাচ্চাটা আমার কোলে আসে তখন ভাবলাম
আমার বাচ্চাটার যদি কোনো ক্ষতি করে দেয়, ওর গায়ে যদি হাত তোলে, তাই আমি বাড়ি থেকে বাইরে আইছি। ছোটোখাটো কাজ কইরা কিছু টাকা জমাইছি, আর ওই টাকা দিয়েই আমি এই রিক্সাটা কিনছি। আর স্যার এখন এই রিক্সাটা চালাই এই নিজের, আর এই বাচ্চাটার খরচ চালাই। সবই বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, তুমি এইভাবে বাচ্চাকে নিয়ে রিক্সা চালাইতেছো, তো সমস্যা হয় না? স্যার, আমি গরিব মানুষ, সমস্যা নিয়েই তো জন্ম নিয়েছি। সবসময় সমস্যার মধ্যেই থাকতে হয়। দেখেন, অনেক সময় পুলিশ লোকরা আমার রিক্সায় উঠে গাড়ি ভাড়া না দিয়েই চলে যায়। আমি কিচ্ছু কইতে পারি না, যে যতটুকু পারে অতটুকুই দেয়। আমার ন্যায্য ভাড়া কখনো কেউ দেয় না, না দিয়েই চলে যায়। স্যার, তারপরে আমি সব কিছু হাসি মুখেই সহ্য করি। আমার এই চাঁদের টুকরাটা অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এইটুকুই আমি চাই। আচ্ছা ঠিক আছে, চলো। সেদিন আমি তোমার মনের জোর আর তোমার মায়া দেখে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম। এই দুনিয়াতে যদি কেউ কাউকে খুব বেশি ভালোবাসতে পারে, সেটা হচ্ছে মা। তার সন্তানকে এতটা বেশি ভালোবাসতে পারে, সেটা আমি তোমাকে না দেখলে হয়তো বা উপলব্ধি করতে পারতাম না। এই জন্যই তো আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করার জন্য প্রতিদিন আমার গাড়ি বাদ দিয়ে তোমার রিক্সায় যাতায়াত করি। স্যার, আপনি আমার আর আমার বাচ্চাটার লেগে এত চিন্তা করলেন। আল্লাহ আপনার ভালো করুক। আপনার অনেক অনেক শুকরিয়া। শুক্রিয়া তুমি আমাকে জানাচ্ছ? আরে আমার জানানো উচিত তোমাকে, কারণ তোমার মতো মেয়ে আজকাল অন্যান্য মেয়েদের জন্য আইডল। তুমি মানুষকে এটা বুঝাইতে পারবা যে জীবন যুদ্ধে সবসময় যুদ্ধ করে জয়ী হইতে হয়। তুমি জীবন যুদ্ধে একা লড়ে যাচ্ছ, আর সেই যুদ্ধে তুমি জয়ী হইতেছ। স্যালিউট ইউ। আর এই যে আপনি যে অন্যায়টা করছেন, এটার জন্য ক্ষমা চেয়ে একটা দরখাস্ত আমার টেবিলে যেন আধা ঘন্টার মধ্যে চলে যায়, নয়তো আপনার বাড়িতে সাসপেনশন লেটারটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। স্যার প্লিজ স্যার, স্যার আমাকে স্যার মাফ করে দিন স্যার, প্লিজ স্যার। ঠিক আছে, আপনি যান, আপনার কাজ করুন। আর এই যে আপনি আমাকে ঠিক সেখানেই নামিয়ে দিয়ে আসুন যেখানে প্রতিদিন নামিয়ে দেন। চলুন। ঠিক আছে স্যার, বসেন।